ওকে। যারা আসছো তারা একটু বলে দিতে হবে আমাকে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলে দিতে হবে। হ্যাঁ, যারা আসছো তারা একটু আমাকে এটা বলে দাও যে সব কিছু ওকে আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, একটু দাঁড়া, আমি হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে দিই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সাইকেল একের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিই একটু এটা। ক্লাস ওকে আছে বলো। অল ওকে, ঠিক আছে তাহলে। দাঁড়াও আমি একটু ঘড়িটা কই রাখছি আমি। হ্যাঁ, তাহলে আজকে থেকে বেসিক্যালি সামনে আসি। আজকে থেকে বেসিক্যালি হচ্ছে তোমাদের সাথে এইচএসসি 27-এর সাথে আমার অফিসিয়াল ক্লাসের যাত্রা শুরু আর কি। এবং এই যাত্রাতে আসলে আমরা অনেকগুলো চ্যাপ্টার মানে ফিজিক্সের প্রায় সবই একসাথে পড়ব। আর আমি ভেক্টরে যখন প্রথম ক্লাস করাবো তখন আমি অফিসিয়ালি আর কি বলবো যে কীভাবে কী পড়তে হবে, ঠিক আছে। ফিজিক্স কীভাবে পড়তে হবে আমি প্রথম ক্লাসে বলে দিব, ভেক্টরের প্রথম ক্লাসে 22 তারিখে। আজকে আমি ওই ব্যাপারে যাব না, আজকে আমি পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতির মধ্যে আমরা সেইটুকুই পড়বো যেটুকু হচ্ছে পড়ে রাখলে বা জেনে রাখলে তোমার ফিজিক্স পড়তে অনেক সুবিধা হবে। কিছু ম্যাথমেটিক্যাল টুলস আছে যেগুলো আসলে ফিজিক্সে কাজে লাগে অনেক, মানে বিভিন্ন চ্যাপ্টারে আমরা ইউজ করি, অনেক চ্যাপ্টারে বারবার বারবার আমরা ইউজ করি। তখন আমরা ক্লাসে বলি যে এটা ম্যাথে তোমরা পড়েছো বা এটা ম্যাথে দেখেছো। সো ওই টাইপের জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো বেসিক সহকারে, ঠিক আছে। কারণ আমরা যতই বলি যে ম্যাথে তোমরা করো, ম্যাথে দেখেছো, আসলে সেটাতে না একটা ফিল পাওয়া যায় না, এই রিজনে যে ব্যাপারটা তুমি আমার কাছে পড়ো নাই, মানে আমি যেভাবে চিন্তা করি হয়তো তুমি সেভাবে দেখো নাই। সো আমরা যখন ক্লাসে ওইভাবে চিন্তা করাই, সো একটু গ্যাপ থেকে যেতে পারে আর কি। সো এই কারণে এই ক্লাসগুলো দেখে ফেললে তোমার সুবিধা হবে। এটা এমন না যে এটা না দেখলে তুমি এইচএসসি ফিজিক্সে গিয়ে সমস্যা পড়বে, ওরকম কিছু না। ক্লাসের মধ্যেও আমরা আলোচনা করি, কিন্তু আগে থেকে জানা থাকলে একটা ইজি একটা ব্যাপার চলে আসে আর কি। তখন আর তোমার মনে হবে আচ্ছা এটা তো দেখছিলাম, এটা তো ইজি একটা জিনিস, নতুন কিছু মনে হবে না। ঠিক আছে, সো এটাই হচ্ছে এই ক্লাসগুলো করার একটা উপকারিতা। আর আরেকটা জিনিস যে তুমি একটু অভ্যস্ত হইতে থাকবা, প্রিলিমিনারি ভাবে প্রথম দিকে একটু অভ্যস্ত হয়ে যাবা যে কীভাবে ক্লাস করা উচিত, সেই ব্যাপারগুলো থাকবে। সো আজকের ক্লাসে আমরা সরল রেখা এবং বক্ররেখা নিয়ে কাজ করব বা পড়বো আর কি। ঠিক আছে, সরলরেখা এবং বক্ররেখার কী কী জিনিস ফিজিক্সে লাগে এবং সেই সম্পর্কিত গ্রাফগুলো যেগুলো অনেক বেশি আসে। গ্রাফের যে অংশটা আমি যদি বলি, ফিজিক্সে গ্রাফের প্রশ্ন, বুঝছো, গ্রাফ তুমি এইচএসসিতে যখন যাবা, এইচএসসি পরীক্ষা দিতে, মানে এইচএসসি পরীক্ষা মানে কি তোমার কলেজের পরীক্ষার একই স্টাইলেরই হবে। এইচএসসি বা কলেজের পরীক্ষায় তোমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে 1 থেকে 2টা এমসিকিউ গ্রাফে থাকতে পারে, অথবা একটা সিকিউ গ্রাফ অনুযায়ী থাকবে। মিনিমাম এটা করে আর কি, একটা সিকিউর প্রশ্ন গ্রাফ উদ্দীপক থাকে এবং 1 থেকে 2টা এমসিকিউ গ্রাফে থাকে এইচএসসিতে। আর অ্যাডমিশনে তুমি যদি অ্যাডমিশনে যাও তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে এই তোমার অ্যাডমিশন পরীক্ষাগুলোতে তোমরা আস্তে আস্তে অভ্যস্ত হবে আর কি, আমি অভ্যস্ত করাই দিব ব্যাপারগুলোতে। অ্যাডমিশন পরীক্ষার স্টাইলটা এরকম যে বেশিরভাগ জায়গায় অ্যাডমিশন পরীক্ষা হয় এমসিকিউ ভিত্তিক, বেশিরভাগ। কিছু জায়গায় বিশেষ করে ইঞ্জিনিয়ারিংগুলোতে যেটা হয় সিকিউ মানে তোমার রিটেন প্রশ্ন থাকে, নট সিকিউ, রিটেন প্রশ্ন থাকে। সো অ্যাডমিশনে এমসিকিউর যে পোর্শনটা, সেখান থেকে তুমি 1 থেকে 2টা গ্রাফের প্রশ্ন পাবা, ঠিক আছে। 1 থেকে 2টা গ্রাফের প্রশ্ন পাবা, রিটেনে আসতেও পারে নাও আসতে পারে, রিটেনের কোনো রকম কোনো সিওরিটি নাই, ঠিক আছে। অ্যাডমিশনের রিটেনের কোনো রকম কোনো সিওরিটি নাই, কই থেকে আসবে না আসবে, যে কোনো জায়গা থেকে আসে। সো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আছে, গ্রাফ সম্পর্কিত যে সমস্যাগুলো বা যে কোয়েশ্চেনগুলো আর কি, সমস্যা বলবো না, কোয়েশ্চেনগুলো আর কি, এগুলো বেশ ইম্পর্টেন্ট এই রিজনে যে এই 1-2 মার্কের কারণে অনেক কিছু হয়ে যায় এখন। আর এখন তো তোমরা জানোই যে এইচএসসিতে গ্রেস মার্ক দেওয়া বন্ধ করে দিচ্ছে, মানে হচ্ছে তুমি এমন না যে তুমি 78 পেয়ে বসে আছো তোমাকে 80 করে দিবে, ওরকম এখন আর এক্সপেক্ট করো না। আর আরেকটা জিনিস যে অ্যাডমিশনের 1-2 মার্কের জন্য তোমার হচ্ছে লাইক 200-300 র্যাঙ্ক পিছায় যেতে পারে। 1-2 মার্কের জন্য এমন হতে পারে তুমি চান্স পাইছো নাকি পাও নাই, ঠিক আছে। সো আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি তোমাকে বলছি বাস্তবতাটা এরকম। সো তুমি এভাবে পড়বা, এভাবে মাথায় রাখবা, তাহলেই হবে, ঠিক আছে। কত স্টুডেন্টই তো চান্স পায়, সো এভাবে মাথায় রেখেই চান্স পায়। সো চলো আমরা এখন একটু রেখা নিয়ে কাজ করি। লেখো যে রেখা,
রেখা সম্পর্কিত জিনিসগুলো তোমরা কিন্তু পড়েছো, অনেক আগে থেকেই পড়েছো, ক্লাস 3, 4, 5 থেকে পড়া শুরু হয়ে যায় আর কি। সো রেখা মোটা দাগে আমাদের কাজের জন্য আমাদের মতো করে রেখাকে আমরা দুই ভাগে চিন্তা করব। ফিজিক্সের জন্য অ্যাপ্লিকেশন বেসে আমরা দুইভাবে চিন্তা করব, ঠিক আছে? একটা হচ্ছে সরল রেখা বা স্ট্রেট লাইন, এবং আরেকটা হচ্ছে বক্ররেখা বা কার্ভড লাইন। সরল রেখা এবং বক্ররেখা। হ্যাঁ, এই ক্লাস ঠিকঠাক আছে তো? এখন সরল রেখা এবং বক্ররেখার মধ্যে যে ডিফারেন্সটা, এটা হচ্ছে ভিজুয়ালি বোঝা যায়। ভিজুয়ালি কি রকম খেয়াল করো। ধরে নাও এইটা একটা রেখা, তো এটা দেখাই যাবে হচ্ছে এটা একটা সরল রেখা। তবে সরল রেখার কিন্তু একটা ব্যাপার আছে, এইটা কিন্তু একটা রেখাংশ, বুঝছো? এটা পুরোপুরি রেখা না, এটা রেখাংশ। মানে কি? রেখার অংশ, রেখার অংশ, বুঝছো? রেখাংশ মানে রেখার অংশ, রেখাংশ মানে পুরোপুরি রেখা না। আর রেখা তাহলে কোনটা হবে? ধরে নাও আমি বললাম যে এই যে এই রেখাটা, আমি এভাবে নোটেশন দিলাম যে এই পাশে ইনফিনিটি পর্যন্ত এবং এই পাশে মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, তখন এইটা হয়ে গেল হচ্ছে একটা সরল রেখা, ঠিক আছে? সবসময় মনে রাখবা, একটা সরল রেখা আসলে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত থাকে, মানে শেষ নাই, তুমি এটা শেষ করতে পারবা না। হ্যাঁ, তুমি যদি কাট করে দাও, এখানে কি করা হয়েছে, এইখানে এই রেখাটাকে যেটা করা হয়েছে, এই রেখাটাকে কাট করা হয়েছে, তাই না? এই রেখাটাকে কাট করা হয়েছে বলে তুমি এটা পাচ্ছ। সেটা হচ্ছে রেখার অংশ বা রেখাংশ, বুঝছো? সো সরল রেখা এবং রেখাংশের মধ্যে পার্থক্য আছে। আমরা যেটা নিয়ে কাজ করবো ফিজিক্সে, সেটা হচ্ছে সরল রেখা। তার মানে কি? সেটা আসলে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত থাকবে। আরেকটা ব্যাপার, এই সরল রেখা দেখেই চেনা যায়। এবং আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে বক্ররেখা। এখন বক্ররেখা কিরকম হতে পারে? বক্ররেখা অনেক টাইপের হতে পারে। ধরে নাও সাপের মতো একটা আঁকাই, লেটস সে এটা একরকম আঁকালাম, সাপের মতো, এটা একটা বক্ররেখা, ইচ্ছা মতো আঁকালাম, এটা এক নাম্বার একটা, ঠিক আছে? বক্ররেখা এরকম হতে পারে, মনে করো এরকম একটা বক্ররেখা। বক্ররেখা এরকম হতে পারে, মনে করো, ধরো যে লাইক বৃত্ত, সবাই পারো বৃত্ত। বক্ররেখা এরকম হতে পারে, এটার নাম কি? এটা কি ডিম? এটা ডিমের মতো মনে হলেও এটা আসলে নাম ডিম না, এটা হচ্ছে উপবৃত্ত। হ্যাঁ, আমি লিখে দিব, প্যারা নাই, আমি যেভাবে তুলতেছি সেভাবে তুলতে থাকো আগে। আরো আছে, আরো আছে, কিন্তু আমরা অত আসলে আঁকাই না, ঠিক আছে? আরো এটসেট্রা এটসেট্রা আছে আর কি। মানে যে কোনো বাঁকা রেখা হলেই বক্ররেখা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমাদের জন্য কতটুকু দরকার, আমাদের জন্য কি কি দরকার খেয়াল করো। এটা যে বৃত্ত, এটা বাচ্চা বাচ্চাও জানে, সো এটা নিয়ে কোনো প্যারা নেই। এইটা এটা বৃত্তের মতো শেপ, কিন্তু বৃত্ত না, দুই পাশে কি ওয়াইড করা, লাইক এরকম, তাই না? তো এটা হচ্ছে উপবৃত্ত, স্ট্রেচড আর কি, উভয় পাশে স্ট্রেচ, এটা হচ্ছে উপবৃত্ত। এইটা যেটা, এইটা হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত। এখন কথা হচ্ছে এগুলা কই পড়বো? এগুলা কি ফিজিক্সের মধ্যে আছে? অ্যান্সার ইজ এই শেপগুলো ফিজিক্সের মধ্যে আছে, শেপ দেখে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু এগুলা নিয়ে ডিটেলস আলোচনা তোমরা পাওয়া হচ্ছে ম্যাথের বইয়ে, কনিক চ্যাপ্টার আছে, কনিক, ওর মধ্যে তোমরা ডিটেলস আলোচনা পাবা। এটা কই পাবা? এটা তোমরা অলরেডি পড়েছো 9, 10-এ, সরল রেখা শুরু। এবং সরল রেখা সম্পর্কিত আরও ডিটেলস তোমরা ম্যাথের ফার্স্ট পেপারের মধ্যে পাবা, সব কিছু শিখতে পারবা, ঠিক আছে? আমরা সেটুকুই টাচ করবো যেটা আমাদের দরকার। এটা কি? এইটা কোনো লাইক কোনো শেপ না আর কি, এটাকে আমরা জাস্ট বক্ররেখা বললাম আর কি, জেনারেল ফর্মে একটা বক্ররেখা। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের তাহলে এক এক করে একটা অ্যানালাইসিস করা দরকার যে আমাদের কি কি লাগবে এখানে এবং এইখানে, ঠিক আছে?
এখানে এবং এখানে একটু অ্যানালাইসিস করা দরকার। সো অ্যানালাইসিস করার আগে তোমাদের আমি একটু কিছু জিনিস মনে করাই দিই, যেগুলো তোমরা 9-10-এ শিখেছ। ঠিক আছে, কয়েকটা জিনিস একটু মনে করাই দিই, সুবিধা হবে। ধরে নাও এটা এক্স অক্ষরেখা, এটা ওয়াই অক্ষরেখা। আমি তোমাকে দুইটা পয়েন্টের কথা বললাম, দুইটা পয়েন্ট। লেটস সে এটা হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে এইটা, ধরো এইটা হচ্ছে 2, 3 বললাম আর কি, ওকে। এবং আরেকটা পয়েন্ট বললাম হচ্ছে ধরে নাও এইটা, এটা ধরে নাও হচ্ছে 8, 9 বললাম, ওকে। এখন খেয়াল করো, আমি যদি এই দুইটাকে জয়েন করি, এই আমাকে কমেন্টে কে বলতে পারবা এটা কি হলো? অপশন এ রেখা, অপশন বি রেখাংশ, অপশন সি রশ্মি, অপশন ডি নান। বলো, কেবলই পড়াইছি, এটা কি হলো? রেখা নাকি রেখাংশ নাকি রশ্মি নাকি নান? বলো, কমেন্ট করো তাড়াতাড়ি, কমেন্ট চেক করতেছি আমি। এ অর বি? সি দিতে হচ্ছে না, বুঝতে পারছো। এ অর বি বলো তাড়াতাড়ি। এ অর বি? অ্যান্সার ইজ বি। একটা রেখার অংশ এটা, ঠিক আছে, একটা রেখার অংশ। এখন এটাকে যদি আমি বিস্তৃতি করে দিতাম, খেয়াল করো, বিস্তৃতি করা মানে হচ্ছে আচ্ছা দাঁড়াও, এইভাবে আঁকাই, এইভাবে বাড়িয়ে দিলাম অংশগুলা, আর এইভাবে বাড়িয়ে দিলাম অংশগুলা, ঠিক আছে। তাহলে এইটা যেটা হবে, এই পুরাটা হয়ে গেল কি একটা রেখা, পুরাটা কি একটা রেখা, এটা হয়ে গেল একটা রেখাংশ। সো এটা আমি যদি নাম দেই এ বি, এ বি ইকুয়াল টু হচ্ছে একটা রেখাংশ। অবশ্যই এটা একটা সরল রেখা, এটা তো বোঝাই যাচ্ছে এটা সরল রেখা, এটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই। এখন এই সরল রেখার অনেক রকমের হচ্ছে বৈশিষ্ট্য আছে। আমি জানি তোমরা 9-10-এ কিছুটা পড়েছো, আমি কিন্তু আমার কথাগুলো খেয়াল করো, কিছু বৈশিষ্ট্য আছে হয়তো তুমি এভাবে খেয়াল করো নাই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই সরল রেখার উপরে অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু। এটা এমন না যে দুই বিন্দু দুই পাশে শেষ আর কিছু না, অসংখ্য বিন্দু আছে। সো এখানে একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, ইনফিনিটি নাম্বারের বিন্দু, ইনফিনিটি, বুঝছো, অসংখ্য বিন্দু। তাহলে একটু লিখে রাখো, যে কোনো সরল রেখার উপরে অসংখ্য বিন্দু থাকে, অসংখ্য বিন্দু আছে। তাহলে আমরা যে কোনো আরেকটা, ধরো হচ্ছে যে কোনো আরেকটা বিন্দু ইচ্ছা মতো নিলাম। এই বিন্দুটা ধরলাম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ভুজ এক্স কোটি ওয়াই, ভুজ কোটি তো বোঝো, রাইট? তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে এতটুকু হচ্ছে ওয়াই এর সমান এবং এতটুকু হচ্ছে এক্স এর সমান, কারেক্ট? সবই পারো তোমরা এগুলা, আমি জানি। এক্স, এটা হচ্ছে ওয়াই। এটা কোন স্থানাঙ্ক ব্যবস্থা? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। হ্যাঁ, তাহলে আমি যদি এখন একটা কথা বলি যে ঠিক আছে, এই যে এক্স ওয়াই আছে, এটার সম্পর্কটা কিরকম হবে? সম্পর্ক বলতে ওয়াই এবং এক্স এর মধ্যে ভালো সম্পর্কটা কিরকম? তো এই সম্পর্কটা দেখো, তুমি সহজে এখানে আইডেন্টিফাই করতে পারবা, সহজেই। তুমি খেয়াল করে দেখো, ওয়াই এর স্থানাঙ্কটা এক্স এর চেয়ে 1 বেশি, তাই না? এখানে ওয়াই এর স্থানাঙ্কটা এক্স এর চেয়ে 1 বেশি, 3 2 এর চেয়ে 1 বড়। এখানে খেয়াল করো তো, আমি ইচ্ছে মতো এভাবে দিয়েছিলাম কিন্তু লেখার সময়, 9 এক্স 8 এর চেয়ে 1 বড়। তাহলে এখানে ওয়াই এর যে স্থানাঙ্কটা সেটা এক্স এর চেয়ে 1 বড় হবে। সো এই সরল রেখার যে সমীকরণটা, এই সরল রেখাটির সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু, ওয়াই এর যে স্থানাঙ্কের যে ভ্যালুগুলা সেগুলো আসলে এক্স এর চেয়ে 1 বড় হবে।
সেটা খেয়াল করে দেখো, সেটা এ বিন্দুর জন্য প্রযোজ্য, বি বিন্দুর জন্য প্রযোজ্য, অথবা মাঝখানের যে কোনো একটা বিন্দুর জন্য প্রযোজ্য। তার মানে এই রেখার উপরে, এই যে রেখাটা আছে, এই রেখার উপরে যে কোনো বিন্দু তুমি পাবা কিভাবে? তুমি পাবা হচ্ছে y = x + 1 এ। যেরকম তুমি x এর ভ্যালু 0 বসাও, আমরা যদি একটা টেবিল বানাই, চলো y = x + 1, 0 1, তারপরে কি 1 2 2 3, তুমি যদি এখানে 2.45 বসাও, সাপোজ তুমি এখানে 3.45 পাবা, কোনো সমস্যা নাই তো, যা খুশি তাই বসাইতে পারবা, কোনো সমস্যা নাই। সো এই সরলরেখাটার সমীকরণ এক চান্সে দেখেই বোঝা যায়, এখানে আসলে ক্যালকুলেশন করার কোনো দরকারই নাই। ক্যালকুলেশন করা যায়, বুঝছো, যে কিভাবে সরলরেখার সমীকরণ বের করতে। আমি জানি না 9 10 ছিল কিনা, যদি থাকে ভালো, না থাকলেও শিখে নিবা এখানে ইয়েতে, ম্যাথের মধ্যে। সো এটা ফ্যাক্টর না আমাদের জন্য। আমাদের জন্য যেটা বোঝার জিনিস সেটা হচ্ছে এই সমীকরণটা কি মিন করে। এই সমীকরণটা যেটা মিন করে সেটা হচ্ছে প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক, যে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কি, বা এই সমীকরণটা থেকে একটা বিন্দু আসলে এটার উপর আছে কিনা সেটা টেস্ট করা যায়। যেরকম আমি যদি বলি যে 2 5 বিন্দু, 2 5 বিন্দু অবস্থিত কিনা এটার উপরে কিভাবে চেক করব? তাহলে 2 5, তাহলে y = x + 1, x এর ভ্যালু কত? এটা হচ্ছে 2 + 1, তাহলে 3, তাহলে 2 3 অবস্থিত, কিন্তু 2 5 অবস্থিত না। 2 3 অবস্থিত, 2 5 অবস্থিত না। সো এটা গেল একটা সরলরেখার ইকুয়েশনের কি বলে যে বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে এই রেখাংশটার ইকুয়েশন আবার কি হবে? একটা প্রশ্ন আসতে পারে না যে আচ্ছা ওয়েট, এই রেখাংশের ইকুয়েশন কি হবে? রেখাংশে যেটা ছিল এবি, এবি রেখাংশের ইকুয়েশনটা কি হবে? অ্যান্সার ইজ এবি রেখাংশের ইকুয়েশনও সেমই হবে, সেম টু সেম। কারণ এবি রেখাংশর যে স্থানাঙ্কগুলো উপরে, সেটা তো একই সমীকরণ দ্বারাই তো সিদ্ধ হবে। সো y = x + 1। সো সমীকরণ দেখে তুমি আসলে ডিসাইড করতে পারবা না এটা আসলে রেখাংশের সমীকরণ নাকি হচ্ছে সরল রেখার সমীকরণ। সমীকরণ দেখে বোঝা যায় না। সমীকরণ দেখে কি বোঝা যাবে? সমীকরণ দেখে বোঝা যাবে যে হ্যাঁ, এটা একটা রেখাংশ হতে পারে যেটা একটা সরল রেখার অংশ, বা একটা সরল রেখারই সমীকরণ। ঠিক আছে, দুইটা পসিবিলিটি থাকে। সো সমীকরণ দেখে রেখাংশ বা রেখা ডিসাইড করা যাবে না। কি দেখে ডিসাইড করা যাবে? ডিসাইড করা যাবে হচ্ছে পুরো চিত্র দেখে, যেটা আসলে কিভাবে বিস্তৃত, বুঝছো? এখন সরল রেখা চেনার উপায়, এটা একটু শেখা দরকার, এবং এটা নিয়ে প্রচণ্ড মানে একটু সমস্যা আছে কিছু ক্লাসে। আমি ঠিক করে দিই, লেখো যে সরল রেখা চেনার উপায়। এটা খুব ভালো মতো লাগবে আমাদের ফিজিক্সে, বুঝছো, খুবই ভালো মতো, মানে এটা প্রত্যেক চ্যাপ্টারে লাগে। প্রায় চ্যাপ্টারেই খুবই ইম্পর্টেন্ট ফিজিক্সে। একটা সরল রেখা কিভাবে চেনা যায় খেয়াল করো। প্রথম কথা হচ্ছে লেখো যে জেনারেল পদ্ধতি, সাধারণ পদ্ধতি আর কি, ঠিক আছে? 1 নাম্বার পয়েন্ট, সরল রেখার সমীকরণে x এর ঘাত 1, y এর ঘাত 1, এটার ব্যতিক্রম আছে, কিন্তু এটার ব্যতিক্রম আছে, সাইডে লিখে রাখো যে ব্যতিক্রম আছে, এটাতে পরে আসতেছি, ব্যতিক্রমও আছে, মানে একটু চেঞ্জ হয় কিছু জায়গায়। সো আপাতত লিখে রাখো x এর ঘাত 1, y এর ঘাত 1 যদি হয়, তাহলে চোখ বন্ধ করে সেটাকে সরলরেখা বলা যাবে। তবে একটা কাহিনী আছে, 2 নাম্বার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে xy বা চলক দুটির গুণফল সম্পর্কিত গুণফলের পদ থাকবে না। আমি বোঝাই দিচ্ছি এটা কি হচ্ছে।
ধরে নাও তোমাকে বলা হলো y ইকুয়াল টু লাইক এ এক্স মাইনাস বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই বলা হলো, তোমাকে জিজ্ঞেস করা হলো এটা সরল রেখা কিনা। জিজ্ঞেস না মানে তোমাকে তো জিজ্ঞেস করবে না প্রশ্ন, তোমাকে এটা দিয়ে কিছু একটা কাজ করতে বলবে। প্রথম স্টেপ হচ্ছে সরল রেখা কিনা এটা ডিসাইড করা। সো এই যে এক্স ওয়াই বেড়া এসে বসে আছে, এটার মানে হচ্ছে এটা সরল রেখা না, ইহা সরল রেখা না। কেন? কারণ হচ্ছে এক্স ওয়াই, তাই একটা বৈশিষ্ট্য পাইছো এক্স ওয়াই গুণাকারে আছে। তোমাকে যদি বলে যে ধরো এক্স ইকুয়াল টু পি পি এক্স মাই প্লাস ধরো যে কিউ এক্স স্কোয়ার ওয়াই, এইটা সরল রেখা কিনা? অ্যান্সার হচ্ছে না, এটাও সরল রেখা না। কেন না? কারণ হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই, মানে এক্স এবং ওয়াই গুণাকারে আছে এমন কিছু থাকাই যাবে না, এক্স এবং ওয়াইকে গুণাকারে রাখাই যাবে না। তুমি যদি কোথাও এক্স এবং ওয়াই গুণাকারে পেয়ে যাও তাহলে বুঝবা গড়বড় আছে, ওটা সরলরেখা না। এক চান্সে এক কথায় সরলরেখা না, এটা বক্ররেখা হবে। সরলরেখা না হলে কি হবে? বক্ররেখা হবে। বুঝছো? এটা গেল, এটা গেল। আর কি কি হতে পারে? তাহলে 2 নাম্বারটা আমরা দেখলাম যে এইটা হলে ভাই সরলরেখা হবে না। তাহলে x এর ঘাত 1 y এর ঘাত 1 হতে হবে। যেরকম লেটস সে টয়েস x মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0, এইটা সরলরেখা কিনা এটা তুমি যদি ডিসাইড করতে চাও, তুমি খেয়াল করো এইখানে কি হয়েছে, এখানে কি হয়েছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও তো, একটা জিনিস একটু বোর্ডে একটা জিনিস চেক করি। আচ্ছা আচ্ছা পরে চেক করছি, এটা আবার লিখি। টয়েস এক্স মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0। তো দেখো এখানে কি হলো, এখানে এক্স এর পাওয়ারও 1, y এর পাওয়ারও 1, x এর পাওয়ার 1 y এর পাওয়ারও 1। যেহেতু x y উভয়ের ঘাত 1, x y সম্বলিত মানে x ইন্টু y সম্বলিত কোনো পদ নেই, তাহলে এটি একটি সরলরেখা। ঠিক আছে, তাহলে এটা একটা সরলরেখা হলো কিন্তু, বুঝছো? এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল একটা সরলরেখা। এখন আসো তোমাকে যদি বলে যে আচ্ছা জেনারেল পদ্ধতি, তাই না? এরপর আমরা লিখবো যে ডিফারেন্ট কেসেস। ধরে নাও তোমাকে এভাবে বললো যে আচ্ছা টয়েস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এইটা সরলরেখা কিনা? এই আমাকে বলো তো কমেন্টে, এটা সরলরেখা হবে নাকি হবে না? টয়েস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এইটা সরলরেখা হবে নাকি হবে না? বলো। এইটা সরলরেখা হবে নাকি হবে না? এই তাড়াতাড়ি বলো। এটা সরলরেখা অবশ্যই হবে। কে বলছে হবে না? টয়েস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা আমি দেখাচ্ছি একটু পরে গ্রাফিক্যালি কেমন হয়, কিন্তু এটা সরলরেখা হবে, অবশ্যই হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, খেয়াল করো। আমরা যদি এটাকে অ্যানালাইসিসে যাই, যেটার অ্যানালাইসিসটা কীরকম, ধরো এটা হচ্ছে টয়েস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, এটার মানে কি? টয়েস এক্স
মাইনাস 0 ইন্টু ওয়াই প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, 0 ইন্টু ওয়াই। সো 1 1। তুমি বলতে পারো যে আচ্ছা ওয়েট, আপনি এখানে 0 ওয়াই স্কোয়ারও তো দিতে পারতেন। পারতাম না? দিতে পারতাম। মানে এটাকে আমি এভাবে লিখতাম, বা টয়েস এক্স, এই কালারে লিখি, মাইনাস 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, যে কোনো এন দেওয়া যেত, মাইনাস 3 ইকুয়াল টু 0। সো এখানে তো পাওয়ার 1 হয়ে গেল আর এন হয়ে গেল, তাই না? এটা তো পাওয়ার এন আর এটা তো পাওয়ার 1। 1 1 তো আর হলো না, 1 1 হলো, 1 1 হলো না। তাও এটা সরল রেখা থাকবে, তাও এটা সরল রেখা থাকবে। তাহলে সরল রেখার একটা আলাদা রকমের কেস হচ্ছে এরকম, যে লিখতে পারো আর কি, মানে ব্যাপারটা তো বুঝছো, এই ব্যাপারটাকে এখন লিখে নিতে হবে। ব্যাপারটা এরকম যে যদি এক্স বা ওয়াই কারো সহগ, সহগ মানে তো বুঝো, সহগ মানে যার সাথে গুণ থাকে, আর পাওয়ার মানে শক্তি মানে তো বুঝো, পাওয়ার আর কি, ঘাত শূন্য হলে সেক্ষেত্রে এক্স বা ওয়াই এর পাওয়ার 1 না হলেও চলবে। তাহলেও সেটা কি হবে? তাহলেও সরল রেখাই হবে, সরল রেখা হবে। ঠিক আছে, দেখো এইটাকে তুমি যদি কঠিন করে চিন্তা করো কঠিন মনে হবে, এটাকে কঠিন ভাববা না, এটাকে চিন্তা করবে এভাবে, আচ্ছা আমার মেইন ইকুয়েশন কোনটা, মেইন ইকুয়েশন এটা, এগুলা চিন্তা বাদ, এগুলা চিন্তা বাদ দাও, মেইন ইকুয়েশন এটা। এক্স এর পাওয়ার কত? 1, ওয়াই আছে, ডাজন্ট ম্যাটার, ওয়াই নাই, ডাজন্ট ম্যাটার, এক্স এর পাওয়ার অন, দ্যাটস ইট, হয়ে গেল। ঠিক আছে, তাহলে ডিফারেন্ট কেসেসের মধ্যে কেস 1 হচ্ছে এইটা, কেস 1 হচ্ছে এইটা। এইবার ডিফারেন্ট কেসেসের মধ্যে কেস 2, চলো এই বুঝছো তো, এটা 1 n, তাও প্যারা নাই কারণ এটার সাথে 0 আছে, সো এটা কাটা নাই হয়ে যাবে আর কি। সো এটা যদি নাই হয়ে যায় সেক্ষেত্রে এর উপর পাওয়ার, এর উপর যদি দুনিয়া পাওয়ার থাকে তাও ম্যাটার করবে না, এর উপর ইনফিনিটি পাওয়ার থাকলেও, আচ্ছা ওটা আলাদা বিষয়, ওটাতে না যায়, ওটা ম্যাথমেটিক্যাল অনেক ব্যাপার আছে ইনফিনিটি। যাই হোক, তাহলে ডিফারেন্ট কেসেসে কেস 1 গেলে, এবার কেস 2 লেখো। কেস 2, আমাকে বলো তো এইটা, দেখি কে কে পারে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল টু 4, এটি সরল রেখা কিনা? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এটা একটা সরল রেখা কিনা বলো? ইয়েস অর নো, তাড়াতাড়ি বলতে হবে এইটা সরল রেখা কিনা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। এই যে না ভাইয়া বলছো না, ধরা খেয়ে গেছে, এটা সরলরেখা হবে। এইটা সরলরেখা হবে। এই যে যদিও দেখো এখানে পাওয়ার 2, পাওয়ার 1 না, পাওয়ার 2, তাও এটা একটা সরলরেখাই হবে। কেন? পরের লাইনে চাও, রুট করো প্লাস মাইনাস 2, তার মানে এখানে তুমি আসলে দুইটা রেখা পাচ্ছ, একটা হচ্ছে ওয়াই প্লাস 2 এবং আরেকটা হচ্ছে ওয়াই মাইনাস 2। বুঝছো, দুইটা রেখা পাচ্ছ। তুমি যদি এটাকে গ্রাফিক্যালি চিন্তা করো,
গ্রাফিক্যালি চিন্তা করতেছি, এক্স ওয়াই, হ্যাঁ গ্রাফিক্যালি যদি চিন্তা করো তাহলে খেয়াল করো। আচ্ছা ওয়াই ইকুয়াল টু 2 বলতে কি বোঝায়, এখানে একটা বেসিক সহ দেখাই দিই আর কি। দেখো খেয়াল করো, ওয়াই ইকুয়াল টু 2 এটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স এর ভ্যালু দিন দুনিয়ার যাই হোক না কেন ওয়াই এর ভ্যালু হবে 2। এক্স এর ভ্যালু দিন দুনিয়ার যাই হোক না কেন ওয়াই এর ভ্যালু 2 হবে। এক্স এর ভ্যালুর উপর এটা ডিপেন্ডেন্ট না, ঠিক আছে? এই ক্লাস সমস্যা হচ্ছে, হ্যাঁ এক্স এর ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট না। তার মানে কি রকম, তার মানে হচ্ছে খেয়াল করো, এক্স এর ভ্যালু 0 হোক, 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, 6 হোক, ডাজন্ট ম্যাটার, ওয়াই এর ভ্যালু কি হবে, ওয়াই এর ভ্যালু বা এই দিকে থাকুক, আমি তো একদিকে দেখাচ্ছি আর কি, -2, -3, -4 যাই খুশি হোক, ওয়াই এর ভ্যালু আসবে 2, মানে ওয়াই এর ভ্যালু আসবে যে এখানে 2 এর সমান ধরো, তো 2 যদি এটা হয়, আচ্ছা এখানে একটু নিচে লিখি 2, তাহলে এইটা হবে 2, 2, 3 হলেও 2, 4 হলেও 2, 5 হলেও 2, তাই না? চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। আমি মনে হয় সোজা আঁকাই নেই, যাই হোক সোজা না আঁকালে ধরা পড়বে এখনই। সো এই বিন্দুগুলা যে রেখাকে নির্ধারণ করে বা যে রেখার উপরে, সেটা হচ্ছে y = 2। তাহলে এটা কীরকম হবে, এইটা হবে হচ্ছে এই রকম একটা রেখা। এই শেপটা মাথায় রেখে একটু পরে আমরা একটা জেনারেলাইজ একটা ফর্মে যাব আঁকানোর ক্ষেত্রে। আমি তো আজকে গ্রাফও কেমনে আঁকাইতে হয় চিন্তা করবো, তাই না, দেখাবো। সো তখন আমরা এটাতে আবার কাজে লাগবে। এইটা গেল। এবং y = -2 বলতে আবার কি বোঝায়, y = তাহলে একটু লিখে রাখি, এটা ইকুয়াল টু হচ্ছে y = +2। আর তাহলে y = -2 কীরকম হবে, x এর যে কোনো ভ্যালুই নাও না কেন y এর ভ্যালু হবে মাইনাস, তাহলে y এর ভ্যালু হবে হচ্ছে -2 এরকম। তাহলে এটা হচ্ছে y = -2, বুঝছো? সো এটা হচ্ছে -2, x এর যে কোনো ভ্যালুর জন্য y এর ভ্যালু একবার +2 একবার -2। সো কি হলো ভাই, এটা অবশ্যই একটা সরল রেখা। কিন্তু দেখো ওই জেনারেল ফর্ম যদি তুমি চিন্তা করো বারবার, সমীকরণে x এর ঘাত 1 y এর ঘাত 1 থাকতে হবে, যদি এটা চিন্তা করো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে, তাহলে কিন্তু সবসময় মিলবে না। আমি বলেছিলাম এখানে ব্যতিক্রম আছে, এই দেখো ব্যতিক্রমগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমাদের ফিজিক্সের গ্রাফ আঁকানোর ক্ষেত্রে, হ্যাঁ তুমি এটা ম্যাথে পাবা এই ব্যাপারগুলো, ফিজিক্সের সরাসরি পাবা না, কিন্তু গ্রাফ যখন আমরা আঁকাবো বিভিন্ন চলকের মধ্যে, তখন প্রত্যেকটা জিনিস আমি যা যা দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস কোনো না কোনো চ্যাপ্টারে গিয়ে তোমার কাজে লাগবে, বুঝছো? প্রতিটা টুল তোমার কোথাও না কোথাও কাজে লাগবে। আচ্ছা y² = 4 গেল। এখন ধরে নাও আমি যদি কেস 2 তো এভাবে একটু বলি যে ঠিক আছে, তুমি এটা চিন্তা করো যে y টু দি পাওয়ার লেটস সে ইচ্ছা মতো ধরি একটা 5/2 ইকুয়াল টু 100 ধরলাম, হ্যাঁ y টু দি পাওয়ার 5/2 এটি সরল রেখা কিনা, y টু দি পাওয়ার 5/2 = 100 এইটা সরল রেখা কিনা? অ্যান্সার ইজ, তুমি পরের লাইনে গেলে বুঝতে পারবে এটা সরল রেখা কিনা। এটাকে সরানোর ওয়ে হচ্ছে তুমি পাওয়ার নিয়ে নাও 2/5, সমীকরণে বামে এবং ডানে। এবার এইটার ক্যালকুলেট করো, এটা তো y হয়ে গেল, দেখছো পাওয়ার 1 হয়ে গেল, 100 টু দি পাওয়ার 2/5 6.31, তাহলে অবশ্যই ভাই এটা একটা সরল রেখা, অবশ্যই, তাই না? অবশ্যই এটা একটা সরল রেখা। কিরকম হবে রেখাটা, এটা x অক্ষ এটা y অক্ষ, x এর ভ্যালু যাই হোক না কেন y এর ভ্যালু একটা ফ্ল্যাট একটা জায়গাতে থাকবে 6.31, নড়বে না চড়বে না, ঠিক আছে? এইখানে এই ভ্যালুটা হচ্ছে 6.31, ওকে? এই হচ্ছে সরলরেখা। কোন সরলরেখা? y টু দি পাওয়ার
5/2 ইকুয়াল টু 100। বুঝছো? এটাও একটা সরলরেখা। সো পাওয়ার 1 হতে হবে প্রথম চিন্তা যেটা। হ্যাঁ, ওটা ঠিক আছে, ওই চিন্তা খারাপ না, ওই চিন্তা ভালো, বেশিরভাগ সময় মিলে যাবে। কিন্তু তোমাকে মাঝে মধ্যে একটু ক্রিটিক্যালেও চিন্তা করতে হবে যে আচ্ছা ওয়েট, এটাকে ওয়াই এর পাওয়ার 1 করা সম্ভব কিনা, বা যদি এক্স থাকে এক্স এর পাওয়ার 1 করা সম্ভব কিনা। যদি করা সম্ভব হয় একই সাথে, তাহলে সেটা হবে একটা সরল রেখা। তাহলে আমরা একটু জেনারেলাইজ একটা ব্যাপার লিখি, ঠিক আছে? তাহলে জেনারেল পদ্ধতি বলো, আর ডিফারেন্ট পদ্ধতি যেটা, বা হ্যাঁ ডিফারেন্ট পদ্ধতি লিখলাম আর কি। ব্যাপারটা এরকম লিখবা যে এক্স ইকুয়াল টু, হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন লেখো, ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হলে, বা ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে, সেটা কি হবে? সেটা হয়ে যাবে হচ্ছে একটা সরলরেখা। আমরা কিন্তু কেবলই এটা দেখলাম, ওয়াই দিয়ে আমি দেখাইছি, ওয়াই টু দি পাওয়ার 2 দিয়ে দেখাইছি একটা কনস্ট্যান্ট 4 ছিল, ওয়াই টু দি পাওয়ার 5/2 দিয়ে দেখাইছি 100 ছিল, তাই না? দুইটা দেখাইছি। সো আমরা জেনারেলাইজ ফর্মুলা লিখতে পারি আর কি। হলে এটা কি হবে ভাই? এটা হবে একটা সরল রেখা। ওকে, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে সেটা হবে হচ্ছে একটা সরল রেখা। যেরকম আমি যদি তোমাকে একটা বলি যে ধরো তোমাকে আমি জিজ্ঞেস করলাম, এটা অ্যান্সার দিবা আমাকে, হ্যাঁ, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, এটা সরল রেখা কিনা বলো? ইয়েস অর নো বলবা। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, এটা সরল রেখা কিনা? এই কঠিন লাগতেছে ব্যাপারগুলো নাকি ইজি লাগতেছে বলো? আপনার কোর্স শেষ করতে কতদিন লাগবে? শোনো, কোর্স শেষ করতে কতদিন লাগবে বলি। তোমাদের ইমিডিয়েট সিনিয়র 26 ব্যাচকে তো আমি পড়াচ্ছি, ফুল সিলেবাস আমি নিজেই পড়াচ্ছি, তোমাদের আমি নিজেই পড়াবো। তো ওদের পরীক্ষা, টেস্ট পরীক্ষা যেদিন হবে 26-এর, তার অনেক আগে 1-2 মাস আগে হচ্ছে আমার ফুল কোর্স শেষ হয়ে যাবে। তুমি দেখো আর কি, সাইকেলগুলোর আপডেট দেখবা, ঠিক আছে? 26-এর সাইকেল আপডেটগুলো, তো ওইটাতে আমারটা দেখবা, অন্যান্য প্ল্যাটফর্মেরটা দেখবা। ওখানে দেখবা যে আমি কি নাকি পিছায় আছি। ঠিক আছে? ফিজিক্সে আমি আগায় আছি, সবচেয়ে আগে আগায় আছি। বলতে পারো যে আমি কি কম পড়াইছি? অ্যান্সার ইজ নো, আমি অনেক পড়াইছি। হ্যাঁ, তুমি বরং এইটাও শুনতে পারো যে দাদা অনেক পড়ায়, অনেক ক্লাস নেয়, কিন্তু আমি অনেক আগাইছি। বুঝছো? আমি সেখানে যতটুকু পড়ানো লাগে সেখানে ততটুকুই পড়াই। সো তোমার ওইটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না, তোমার টেস্ট পরীক্ষার অনেক আগে তোমার শেষ হয়ে যাবে। বুঝছো? টেস্ট পরীক্ষার অনেক আগে তোমার শেষ হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশনই নাই যে এটা কী হবে না হবে। আচ্ছা এটা কি? এটা সরল রেখা হবে না, এইটা সরল রেখা হবে না। কেন হবে না বলি। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, খেয়াল করে দেখো 4 একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? 4 নিজে একটা কনস্ট্যান্ট, কিন্তু y কি? y হচ্ছে একটা চলক বা ভ্যারিয়েবল। সো এইটা যেটা খেয়াল করে দেখো, ডান পাশে পুরাটাই কনস্ট্যান্ট থাকতে হবে, ডান পাশে পুরাটাই কি থাকতে হবে? কনস্ট্যান্ট থাকতে হবে, ঠিক আছে? এখানে কনস্ট্যান্ট ইন্টু ভ্যারিয়েবল গুণ করলে টোটালটা ভ্যারিয়েবল চলে আসবে, এটা কনস্ট্যান্ট হলো না, চেঞ্জ হতে থাকবে। ভ্যারিয়েবল মানে কি? যেটা ভ্যারি করে, যেটা চেঞ্জ হয়। সো এটা হয়ে গেল কি, এইটা পুরাটা হয়ে গেল একটা ভ্যারিয়েবল। তাহলে সুতরাং এক্স স্কোয়ার নট ইকুয়াল টু কনস্ট্যান্ট।
তাহলে এটা সরল রেখা না। সরল রেখা যদি না হয় তাহলে কি হবে, একটা বক্ররেখা হবে। এখন কোন টাইপের বক্ররেখা এটা পরে আসতেছে। সরল রেখা না, এটা একটা বক্ররেখা, বুঝছো? কিন্তু আমি যদি তোমাদের বলি যে আচ্ছা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 সরল রেখা কিনা, অ্যান্সার ইজ এটা সরল রেখা। হ্যাঁ, এটা মানে কত, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এটা একটা সরল রেখা। এখানে বেসিক্যালি সরল রেখা একটা রেখা বলা ঠিক না, এখানে বেসিক্যালি দুইটা রেখাগুচ্ছ আসবে, ঠিক আছে? রেখাগুচ্ছ, রেখাগুচ্ছ বলতে কি বোঝায় দেখো, যে এখানে তোমার কি আসছিল, এখানে দুইটা অ্যান্সার আসছিল না, y ইকুয়াল টু +2 y ইকুয়াল টু -2, এরকম তোমার এখানে আসলে রুট করলে দুইটা অ্যান্সার আসবে। সরলরেখাই পাবা অ্যান্সারে, কিন্তু দুইটা পাবা, স্কোয়ার আছে যেহেতু। ওকে, এখন আসো হচ্ছে আমরা একটু গাড়ি চালাই। আমরা আমরা কয়েকটা মনে করো যে তল আঁকাই, ঠিক আছে? এটা একটা তল, এটা আরেকটা তল, এইটা আরেকটা তল। ওকে ওকে, আচ্ছা এখানে একটা কাজ করি আমি, বুঝছো? দাঁড়াও একটু সুন্দর করে একটা জিনিস, বা এরকম করি, দাঁড়াও। ওহো, আচ্ছা প্যারা নেই, আগে এটার অ্যান্সার দাও, তারপরে আমি তোমাদের বোঝাই। একটা জিনিস আসলে অনেকভাবে বোঝানো যায়, আমি দেখি যে কোনটা হবে ইজিয়ার হবে তোমাদের জন্য। সো ধরে নাও এখানে একটা গাড়ি উঠতেছে, এখানে একটা গাড়ি উঠতেছে, এখানে একটা গাড়ি উঠতেছে, ঠিক আছে? কেস 1, কেস 2, কেস 3। আচ্ছা আমাকে বলো তো কোন কেসে গাড়িটা উপরে উঠতে বেশি এফোর্ট লাগবে? কোন কেসে গাড়িটা উপরে উঠতে বেশি এফোর্ট লাগবে বলো? কেস 1, কেস 2 নাকি কেস 3? সব কেসেই দেখো গাড়ি উপরে উঠতেছে। হ্যাঁ, গতির ডাইরেকশনটা আমি বলি, এইদিকে ডাইরেকশন, এইদিকে ডাইরেকশন, এইদিকে ডাইরেকশন। বলো বলো, কমন সেন্স। আর দেখো ফিজিক্স কিন্তু কমন সেন্সের টপিক, হ্যাঁ, এই কারণে ফিজিক্স পড়তেও মজা বেশি, পড়াতেও মজা বেশি। কমন সেন্স আর কি, তুমি ডেইলি লাইফে এগুলা ফিল করছো, ওগুলাকেই জাস্ট ম্যাথমেটিক্যালি প্রকাশ করা, আর কিছু না, ঠিক আছে? সো ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন যদি থাকে ফিজিক্সে, অবশ্যই তোমার ডেইলি লাইফের এক্সপিরিয়েন্সের সাথে মিলতে হবে। যদি মিলে যায় তাহলে কেল্লাফ হতে, আর যদি না মিলে তখন বুঝতে হবে যে কিছু একটা সমস্যা আছে, গড়বড় আছে ইকুয়েশন। 3 নম্বরে বেশি কষ্ট হবে, তাই না? 3 নম্বরে লিখি তো একটু, 3 নংয়ে এফোর্ট বেশি লাগবে। আচ্ছা আমি যদি একটু উল্টো চিন্তা করতাম, উল্টো চিন্তা বলতে ধরো যে আমি উল্টা দিকে আসতেছি, মানে আমি নামতেছি আর কি, যদি এমন হয় নামতেছি, যদি এমন হয় নামতেছি, তাহলে খেয়াল করে দেখবা এই 3 নাম্বারেই বেশি হেল্প হবে। হেল্প তখন 3 নাম্বারেই পাওয়া যাবে, কারণ এটা নামার জন্য আমাকে সহজ, তাড়াতাড়ি নামাই দিবে। এটা নামাইতে সময় লাগবে বেশি, এটাতে নামাইতে আরো বেশি সময় লাগবে, রাইট? সো এই যে মনে করো যে ফিজিক্সের বিভিন্ন জিনিসপাতি আমাদের ব্যাখ্যা করতে হবে, খেয়াল করো ফিজিক্সের এই যে এটা হচ্ছে তোমার ডেইলি লাইফের এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে লাইফ এক্সপিরিয়েন্স, বুঝছো? তুমি কিন্তু ইজিলি বলতে পারলে, এটার জন্য তোমার অনেক কিছু থিওরি জানা লাগে না, তুমি ইজিলি বলতে পারছো যে হ্যাঁ ভাই এটা তুলতে কষ্ট বেশি হবে, কারণ কারণ কি এটা বেশি ঢালু, লাইফ এক্সপিরিয়েন্স। এখন এই লাইফ এক্সপিরিয়েন্সকে আমাকে ফিজিক্সের মধ্যে আনতে হবে। ফিজিক্সের উদ্দেশ্য কি? এটাকে যুক্তি দ্বারা ব্যাখ্যা করতে হবে। ফিজিক্স কি করবে? ফিজিক্স এটাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করবে।
যুক্তি দিয়ে ব্যাখ্যা করবে। তাহলে এই যুক্তির জন্য আমার কিছু জিনিস শিখতে হবে। যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে গেলে আমাকে কিছু জিনিস এখানে জানতে হবে যে আসলে এখানে হইলটা কি। ঠিক আছে, এখানে হইলটা কি। সো তুমি খেয়াল করে দেখো, তুমি যদি ফার্স্ট পর্যবেক্ষণ করো যে ঠিক আছে আমার এখানে যদি কয়েকটা কোণ আমরা চিন্তা করি, এটা হচ্ছে কোণ θ1, এটা θ2, এটা যদি θ3 হয়, তাহলে যুক্তি কি বলছে? যুক্তি আমাকে বলছে, ম্যাথমেটিক্যাল যুক্তি, যে ঠিক আছে ভাই আসলে এখানে θ3টা বড়, তাই না? এখানে θ3টা বড় কার চেয়ে? θ2 এর চেয়ে, তার চেয়ে θ1টা ছোট। সেটা একটা ম্যাথমেটিক্যাল যুক্তি পাওয়া গেল, কিন্তু এটাও কনভিন্সিং কোনো ব্যাপার না। মানে এটা তো তুমি কনভিন্সড হইতে পারলা না যে এফোর্টের যে ব্যাপারটা, এফোর্ট আসলে ফোর্স বোঝায়। তো এখানে আসলে ফোর্সটা কেন বেশি লাগলো, কেন এখানে কম লাগবে, কেন আরো কম লাগবে, এটা কিন্তু এখান থেকে আসে নাই। এটা হচ্ছে জাস্ট তুমি একটা পর্যবেক্ষণ করলে, কোনো লজিক এখনো আসে নাই। সো এই লজিকের জন্য আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ঢাল। সো আমরা ওই যে তিনটা হচ্ছে কি বলে যে পথ আছে, ওই তিনটা পথকে হচ্ছে আমরা এখানে একটু আঁকাবো। পথ নাম্বার 1, পথ 1, পথ নাম্বার 2, পথ নাম্বার 3। আঁকালাম। এখন খেয়াল করে দেখো, আমি যদি একটা জিনিস চিন্তা করি যে এই যে গাড়িগুলো যে আসলে যাচ্ছে, গাড়িগুলো আসলে সামনের দিকেও যাচ্ছে আবার উপরে উঠতেছে, তাই না? সামনের দিকে যাচ্ছে আবার উপরে উঠতেছে, সামনের দিকে যাচ্ছে উপরে উঠতেছে, সামনের দিকে যাচ্ছে উপরে উঠতেছে। তো সামনের দিকে যতটুকু যায়, এটাকে যদি ডেল এক্স বলি, এক্স বরাবর সামনে যতটুকু ডেল এক্স, এবং কতটুকু উচ্চতায় উঠছে এটাকে যদি ডেল ওয়াই বলি, যে ওয়াই বরাবর কতটুকু পরিবর্তন হচ্ছে। তাহলে এইটা ডেল এক্স এইটার জন্য, এইটা হচ্ছে ডেল ওয়াই, ওয়াই বরাবর কতটুকু উঠছে। এই ডেল মানে হচ্ছে পরিবর্তন। হ্যাঁ, ডেল মানে বিশাল বিশাল পরিবর্তন বোঝায়। সব শিখবো, কোনো প্যারা নেই, সব আছে ফিজিক্সের মধ্যে। ওকে, তাহলে তুমি খেয়াল করে দেখো, আমি না এখানে একটা সহজ একটা কম্প্যারিজন করতে পারি, যে আসলে কম্প্যারিজনের ব্যাপারটা কিরকম। ধরো যে আমি একটা লাইন আঁকালাম এখানে, এই লাইন আঁকানোর সুবিধাটা কি হলো, এই লাইন আঁকানোর ক্ষেত্রে সবার জন্য ডেল এক্সটা ফিক্স করে দিলাম আমি, সবার জন্য এক্স এর পরিবর্তন যেটা সেটা ফিক্সড, ডেল এক্স। ঠিক আছে, সবার জন্য এক্স এর পরিবর্তন ফিক্স। এখন তিনটার জন্য খেয়াল করো, পথ 1, পথ 2, পথ 3 এর জন্য ওয়াই এর পরিবর্তন কিন্তু ভিন্ন। প্রথমটার জন্য এটা হচ্ছে ডেল ওয়াই 1 বললাম, দ্বিতীয়টার জন্য ডেল ওয়াই 2 বললাম, তৃতীয়টার জন্য ডেল ওয়াই 3 বললাম। ঠিক আছে, এটার ফিজিক্যাল মিনিংটা, এটা ম্যাথমেটিক্যাল গেল, এটার ফিজিক্যাল মিনিংটা হচ্ছে তুমি যদি পথ 1 বরাবর যাও, পথ 1 বরাবর যাও, একই রকম অনুভূমিক দূরত্ব গেলে তুমি যতটুকু উঠে যাবা, পথ 2 বরাবর যেতে গেলে একই অনুভূমিক দূরত্বে গেলে তার চেয়ে বেশি উঠবা, পথ 3-এ একই অনুভূমিক দূরত্বে গেলে তার চেয়ে আরো বেশি উঠে যাবা। ঠিক আছে, তাহলে এইবার আমার কথা মতো খেয়াল করো কয়েকটা জিনিস। এক্সপিরিয়েন্স যেটা বলবে, পথ 1টা কম ঢালু, তাই না? পথ 2টা বেশি ঢালু, পথ 3টা বেশি ঢালু। তাহলে ঢালুতা কোনটা কতটুকু ঢালু, এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, পথ 3টা বেশি ঢালু, 3 নম্বর পথ। তার চেয়ে পথ 2টা কম ঢালু, তার চেয়ে পথ 1টা কম ঢালু। সো এটাকে ম্যাথমেটিক্যালি যদি আমরা প্রকাশ করতে চাই এই সহজ জিনিসটাকে, তো সেক্ষেত্রে আমাকে কোন একটা রেখার ঢাল বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল ব্যাপার। আর ম্যাথমেটিক্যালি একই জিনিস, ম্যাথমেটিক্যালি
ম্যাথমেটিক্যালি বানান ভুল করলাম নাকি, যাই হোক, ম্যাথমেটিক্যালি ঢাল 3 নাম্বারের বেশি হবে, 2 নাম্বারের তার চেয়ে কম হবে, 1-এর তার চেয়ে কম হবে। সো আমাকে এখন ম্যাথমেটিক্স পর্যন্ত জার্নিটা একটু করতে হবে, কারণ আমাদের এটা ব্যাখ্যা করতে লাগবে। তাহলে লেখো ঢাল। তাহলে লজিকটা কি? লজিকটা হচ্ছে আমি এক্স পরিমাণ সামনে আগাবো, দিয়ে আমি দেখবো কতটুকু আমি উঠতেছি, ঠিক আছে? এক্স পরিমাণ সামনে আগে আমি ওয়াই এ কি পরিমাণ উঠছি সেটা আমি দেখছি। তাহলে আমি একটু এভাবে লিখি, ডেল এক্স পরিমাণ অগ্রসর হলে, আমি কিন্তু অনেকটা ফিজিক্সের ভাষায় লিখতেছি, ম্যাথমেটিক্সের ভাষা একটু আলাদা, হ্যাঁ, উচ্চতা বৃদ্ধি ডেল ওয়াই। তাহলে আমি যদি বলি একক পরিমাণ অগ্রসর হলে উচ্চতা বৃদ্ধি কত, এখন কথা হচ্ছে একক, এইটা আমরা কেন নেই? তুমি দেখবা আমাদের ফিজিক্সে যখন আমরা পড়তে থাকবো তখন অনেক জায়গায় আমরা এই একক পরিমাণ নিয়ে না কনসার্ন হব, মানে একক পরিমাণটা আমরা দেখবো, একক পরিমাণটা আমরা বোঝার চেষ্টা করব। কেন? অ্যান্সারটা হচ্ছে দিন দুনিয়াতে আসলে অনেক কিছু আছে অনেক বড় বড় রেঞ্জের। ধরতে পারো যে মহাসমুদ্রের পানির পরিমাণ ইনফিনিটি পরিমাণ আর কি, লাইক শেষ হবে না। তারপর মনে করো যে আমাদের যে জাতীয় গ্রিডের যে লাইনগুলো থাকে না, তোমরা তো মনে করো যে ওই বিভিন্ন সময় যে গ্রামাঞ্চলে এখন যাতায়াত করতেছো ঈদের টাইমে, হ্যাঁ, বা রাস্তাঘাটে দেখবা আর কি হাইওয়েতে যে উপর দিয়ে বিশাল বড় বড় লাইন গেছে, বড় বড় টাওয়ার লাইন গেছে। সো ওগুলার দৈর্ঘ্যের কথা যদি চিন্তা করো অনেক বেশি, 5500 কিলোমিটার, 6000 কিলোমিটার, 200-300 কিলোমিটার, অনেক বড় বড় জিনিসপাতি কিন্তু রিয়েল লাইফে আছে, অনেক দৈর্ঘ্য, অনেক আয়তন এগুলা আছে। তো সেগুলার ক্ষেত্রে আসলে পুরাটার পরিমাপ করা, যেটা পুরোটা সম্পূর্ণটা পরিমাপ করলে একটা অসুবিধা কি, বিশাল বড় পরিমাপ চলে আসে এবং এটা পরিমাপ করাও ডিফিকাল্ট হয়ে যায়। তো তখন আমরা আসলে একক পরিমাণ নিয়ে পরিমাপ করি। কিভাবে? ধরো যে আমি বললাম যে এই যে তার আছে, জাতীয় গ্রিডের যে লাইন, কথার কথা একটা উদাহরণ ধরো যে এই আমি বললাম যে এই তারের 1 মিটারের ভর হচ্ছে 1 কেজি। সাপোজ ধরে নাও 1 মিটারের ভর হচ্ছে 1 কেজি। তোমাকে আমি বললাম যে আচ্ছা কোন একটা জায়গায় তাহলে এক জায়গা থেকে একটা জেলা থেকে আরেকটা জেলায় 200 কিলোমিটার একটা লাইন বসানো লাগবে, 200 কিলোমিটার এর লাইন বসানো লাগবে। আমি তোমাকে কি বলেছি, 1 মিটারের দৈর্ঘ্য হচ্ছে 1 কেজি। তাহলে আমি তোমাকে বলবো, যদি জিজ্ঞেস করি যে আচ্ছা ঠিক আছে তাহলে 200 কিলোমিটারের টোটাল ভর কত হবে, তুমি বের করতে পারবা ইজিলি, তাই না? তার তুমি একক দৈর্ঘ্য জানো, 1 মিটারের ভরটা তুমি জানো, তো তুমি 200 কিলোমিটার হোক, 1000 কিলোমিটার হোক, 10,000 কিলোমিটার হোক, তুমি সহজেই বের করতে পারবা। সো এই কারণে এক, এবং এটা কিন্তু ঐকিক নিয়ম বোঝায়। তোমাদের ঐকিক নিয়ম শেখানো হয়েছিল না? আমাদের ছোটবেলার একটা সমস্যা কি জানো, যখন আমাদের কিছু শেখানো হয় তখন না এটার কারণটা বলা হয় না যে কেন শিখতেছি। এটা কিন্তু ঐকিক নিয়ম। ঐকিক মানে কি? ওয়ান, ঐকিক, এক থেকে আসে ঐকিক, এটা কিন্তু ঐকিক নিয়ম করতেছি। তাহলে কেন করলাম আমরা, বুঝতে পারছো? কারণ এটার ফিজিক্যাল অনেক অ্যাপ্লিকেশনস থাকবে। তুমি একের সাপেক্ষে চিন্তা করলে বাদ বাকি তুমি 200, 1000 যার তার সাপেক্ষে চিন্তা করতে পারবা। সো আমরা একের সাপেক্ষে চিন্তা করছি যে ঠিক আছে যদি এদিকে 1 মিটার যাইতো বা 1 সেন্টিমিটার যাইতো, ঠিক আছে, বা 1 ফিট যাইতো, যে কোনো এককেই হতে পারে, তাহলে কি পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি হইতো? তাহলে 1 হলে ডেল এক্স পরিমাণে যদি বেশি হয়, 1 হলে কমে যাবে, তো কমে যাবে মানে কি, ভাগ হয়ে যাবে। তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স, এইটাকেই বলা হয় হচ্ছে রেখার ঢাল। এটা শুধু সরল রেখা না, বুঝছো, এটা বক্ররেখা থেকে শুরু করে যে কোনো রেখার ঢালকে এভাবে সংজ্ঞায়িত করা হয়। এটা হচ্ছে রেখার ঢাল। তাহলে ঢাল যেটা, এটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। ঢাল হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন কথা হচ্ছে আচ্ছা এই যে ঢালটা হলো, এটাকে অন্যভাবে প্রকাশ করা যায় কিনা? খেয়াল করে দেখো, একটু আগে কয়েকটা চিত্র আগাইছিলাম আমরা, তাই না? আমি যদি যে কোনো একটা চিত্রকে নিয়ে যাই, চলো দাঁড়াও, সময় দাও, আমি এই একটাকে নিয়ে যাই, চলো, সেম চিত্র কপি করলাম, এটাকে কাট করতে হবে, একটু দাঁড়াও, সময় দাও আমাকে, কন্ট্রোল এক্স কাট করলাম। আচ্ছা এখানে কন্ট্রোল ভি করে নিচে আনতে হবে, চলো কন্ট্রোল ভি করলাম, চলে এসছে, নিচে নিয়ে আসে। এই তো, এই যে কেস ওয়ানটা ছিল,
খেয়াল করে দেখো তো ডেল ওয়াই আর ডেল এক্স এখানে আছে, এখানে যদি এই থেটা কোণটা থাকে, থেটা, এটা যদি থেটা কোণ হয় ভাই, ডেল ওয়াইটা কি? ডেল ওয়াইটা লম্ব না? লম্ব, কিন্তু এটা হয়ে গেল লম্ব। আর এইটা কি? এটা হয়ে গেল হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমির অনুপাত, আর লম্ব আর ভূমির অনুপাত কত হবে? তাহলে যদি আমরা লিখি, তাহলে ঢাল যেটা লম্ব বাই ভূমি, ট্যানজেন্ট অফ থেটা। হতে পারে এটা তোমার এসএসসিতে ছিল, হতে পারে, কিন্তু এটার সিগনিফিকেন্সটা জানা দরকার বা খেয়াল করা দরকার, কারণ এটা আমাদের অনেক জায়গায় লাগবে। সো এই যে ট্যানজেন্ট আর কি, ট্যানজেন্ট অফ থেটা, লম্ব বাই ভূমি বা ঢাল থেকে আসলে আমরা যে কোনো একটা গাড়ি কোন রাস্তায় উঠতে কত এফোর্ট দেওয়া লাগবে, কত বেশি কত কম, এটা আমরা বের করতে পারি। ঠিক আছে, এটা আমরা তখন আমরা লজিক্যালি বলতে পারি যে ঠিক আছে এটাতে উঠতে বেশি এফোর্ট লাগবে, কারণ এখানে ঢাল বেশি, এটা থেটা বেশি, মানে কি ট্যানজেন্ট অফ থেটার ভ্যালু যত জিরো থেকে উপরে উঠবা তত বাড়তে থাকে। তো এটার ঢাল বেশি, এটার ঢাল তার চেয়ে কম, এটার ঢাল তার চেয়ে কম। ঠিক আছে, এখন আরও আছে, চলো আরও কিছু ব্যাপার আছে আমাদের। এই খাতায় তুলতেছো তো, এগুলা এগুলা কিন্তু বইয়ে নাই এভাবে, ম্যাথ বইয়েও নাই এভাবে, তুলে রাখো। তাহলে ঢালটাকে প্রকাশ করা হয় হচ্ছে এম দ্বারা, ঢালটাকে প্রকাশ করা হয় হচ্ছে এম দ্বারা, বুঝছো? ঢালকে প্রকাশ করা হয় কি দ্বারা? এম দ্বারা প্রকাশ করা হয়। এখন যে কোনো একটা সরল রেখার মধ্যে কিন্তু আমরা আছি। এই দেখো, ব্যাক করি, কই আছি আমরা? আমরা প্রথম থেকে কি পড়তেছিলাম? সরল রেখার বক্ররেখা। আমরা সরল রেখাতেই আছি, কিন্তু এখনো বক্ররেখায় ঢুকেই নাই। তো যাই হোক, আজকে যতটুকু করা যায় আমি ততটুকুই করাবো, কোনো প্যারা নাই এখানে, মানে এমন নাই যে তাড়াহুড়ো করে অনেক কিছু পড়তে হবে, তাড়াহুড়োর কিছু নাই। লেখো, লেখো যে সরল রেখার ঢাল নির্ণয়। এইটা খুবই ইম্পর্টেন্ট ফিজিক্সের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো চলো আমি একটু সিম্পল করে পড়াই। আমি তো মনে করে যে ম্যাথমেটিক্সের মাস্টার মশাইদের মতো অত কঠিন করে পড়াবো না, আমি একদম সিম্পল করে তোমাকে কয়েকটা জিনিস একটু দেখাই। হয়তো পারে তোমার 9 10 ছিল, থাকলে রিভিশন, আর না থাকলে নতুন পড়া। ওকে, আচ্ছা, যে কোনো একটা রেখা মনে করো, রেখাটা মনে করো খুব সিম্পলভাবে, প্রথম সিম্পল কেস, রেখাটা মনে করো যে এটা একটা রেখা। ঠিক আছে, আমার খেয়াল করে দেখো, আমি কিন্তু রেখাংশ আঁকাইছি, এটা রেখাংশ, এটা রেখা না। তাই হোক, আমি এটার ইকুয়েশন চাই। আমি কি চাই? এটার ইকুয়েশন চাই। তাহলে কীভাবে বের করা যেতে পারে? সো খেয়াল করে দেখো, এটা মূলবিন্দুগামী রেখা, তাই না? মূলবিন্দু, তাহলে এটা হচ্ছে 0 0, এবং এইটা, এটা এখানে একটা যে কোনো একটা বিন্দু ধরো নাও যে এটা হচ্ছে এক্স ওয়াই, বুঝছো? এটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এইটা যেটা কি হলো, ফটাফট লিখে চলো, এগুলো পারো তোমরা। এইটা হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে ওয়াই, আর এতটুকু হচ্ছে এক্স, তাই না? ফটাফট, এক্স এবং ওয়াই। এখন কথা হচ্ছে এটার মানে এটা আমার রেখা লাগবে। আচ্ছা, ফার্স্ট কথা, কোনো রেখার, দেখো কোনো রেখার, যে কোনো রেখা, সেটা সরল রেখা হোক বা বক্ররেখা হোক, সমীকরণ মানেই হচ্ছে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক। হ্যাঁ, তোমরা যদি আবার হচ্ছে যখন ম্যাথের মধ্যে আর একটু অ্যাডভান্স করবা, জটিল সংখ্যা যখন পড়বা সেকেন্ড পেপারে, তখন আবার এক্স ওয়াই থাকবে না, তখন ভিন্ন ভিন্ন জিনিস থাকবে, কিন্তু স্থানাঙ্ক দুইটা চলকের মধ্যে সম্পর্ক হয়। ঠিক আছে, আমি বলে দিলাম আর কি, আমি অনেক কিছু লিখতেছি না, আমি বলতেছি। আপাতত এক্স ওয়াই বুঝলেই হবে, কারণ আমাদের ফিজিক্সে এতটুকুই লাগবে, এক্স ওয়াই পর্যন্তই লাগবে, আমার আর কিছু লাগবে না। এই কারণে আমি এইভাবে পড়াচ্ছি, এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক।
তাহলে আমার এক্স এবং ওয়াই এর মধ্যে যে সম্পর্কটা এটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে এই কোণটা যদি খেয়াল করো, এই কোণটা যদি থেটা হয়, এই থেটা কোণটা কিসের কোণ আসলে আমাকে তো সুন্দর মতো বলতে হবে। এই থেটা কোণটা হচ্ছে, লেখো, এক্স অক্ষের ধনাত্মকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ কোণ। এক্স অক্ষের ধনাত্মক বলতে কি বোঝায়? এটা প্লাস এক্স, এই প্রান্তে কিন্তু মাইনাস এক্স। হ্যাঁ, কোন একটা রেখা, এই যে এই রেখাটা খেয়াল করো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, নর্মাল কোণ না, অ্যান্টি ক্লকওয়াইজ কোণ, মানে ক্লকের বিপরীতে। ক্লক কোন দিকে চলে? এই চলো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একটু বোঝা লাগবে, ফিজিক্সে লাগবে এটা। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে তাকাবা, এই দেখো, এটা 12, এটা 3, 6, 9, এটা তো তাই করি, 12, 3, 6, 9। ক্লকওয়াইজ মানে কি? ঘড়ির কাঁটার দিকে চলবে, তাই না? ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ। তাহলে কোনো কিছু যদি এইভাবে চলে, এসে দাঁড়াও সুন্দর করে একাই, ক্লকওয়াইজ মানে হচ্ছে এইভাবে চলছে, এইভাবে ঘূর্ণনকে ক্লকওয়াইজ বলে। আর অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা? লিখি, দাঁড়াও, এখানে বেশি ছোট করে ফেলছি আমি, যাই হোক। অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে এইভাবে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীতে। সো এটা দেখো, ঘড়ির কাঁটার বিপরীতে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, তাহলে যদি এই থেটা কোণটা সেটা হয়, তাহলে দেখো তুমি এখানে এই যে ত্রিভুজ আছে না একটা, কোন ত্রিভুজ? এই যে এই ত্রিভুজ, সহজ। এই ত্রিভুজে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো হচ্ছে, এই ত্রিভুজে তুমি লিখতে পারো হচ্ছে, কি লেখা যায়? ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই ভূমি লিখি দাও, লম্ব বাই ভূমি, সবার সুবিধার জন্য লিখলাম এটা। লম্ব কোনটা? লম্ব হচ্ছে ওয়াই, আর ভূমি কোনটা? এক্স। আর ট্যানজেন্ট অফ থেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এগুলা এম কেন প্রকাশ করা হয়? তারপরে আরো আছে, যেরকম সরণকে কেন এস দ্বারা প্রকাশ করা হয়? এগুলার না রিজন আছে। এগুলার রিজন হচ্ছে, যখন গ্রিক বা ল্যাটিন, খুব সম্ভবত গ্রিক বা ল্যাটিন, ওদের ভাষাগুলোতে ঢালটার ইংলিশটা হচ্ছে, মানে গ্রিক বা ল্যাটিন আর কি, ইংলিশ না, এম দ্বারা শুরু, বা সরণের ইংলিশটা হচ্ছে, ইংলিশ বলতেছি ভাই, গ্রিক, সরণের গ্রিক বা ল্যাটিন হচ্ছে এস দ্বারা শুরু। এই কারণে প্রকাশ করা হয়। হ্যাঁ, এই কারণে আদিমকাল থেকে চলে আসতেছে। যাই হোক, ওটা ফ্যাক্টর না, ওগুলা কখনো আসবে না পরীক্ষায়, জাস্ট জানার জন্য বললাম। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এইটা হচ্ছে এই সরল রেখার গ্রাফ। ওয়াই ইকুয়াল টু এম এক্স এর গ্রাফ হচ্ছে এটা। তুমি খেয়াল করে দেখো, এটা একটা মূলবিন্দুগামী একটা সরল রেখা, মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে লেখো, এটা একটি মূলবিন্দুগামী সরল রেখা, যার ঢাল ইকুয়াল টু হচ্ছে এম, যেটা ইকুয়াল টু হচ্ছে ট্যানজেন্ট অফ থেটা। ওকে, এইটা একটা কেস গেল যেখানে আমরা সরলরেখার ঢাল, মূলবিন্দুগামী একটা সরলরেখার ঢাল চিন্তা করে আমরা ইকুয়েশন আমরা চাইলে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এম এক্স। যেরকম এটার ফটাফট একটা উদাহরণ দেই, বা 2-3টা উদাহরণ দেই। মনে করো যে ওয়াই ইকুয়াল টু 4x, এইটা সরল রেখা কিনা? ফার্স্ট অফ অল অ্যান্সার ইজ সরল রেখা। কেন সরল রেখা? 1 আছে, 1 আছে, সরল রেখা। এবং কেবলই তো শিখলা বা কেবলই জানলা আর কি, বা আগে থেকেই জানো, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা কি একটা মূলবিন্দুগামী সরলরেখা। সো এটা কি হবে? এটা গ্রাফটা হবে হচ্ছে এইরকম কিছু একটা। এখন এইরকম কিছু একটা বলে আমি থামবো না, আমি বলবো যে এটার এই কোণটা কত সেটা যদি বের করতে চাই, এই অ্যাঙ্গেলটা বের করতে চাই, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স
এর মতো করে যদি তুমি তুলনা করো তাহলে m ইকুয়াল টু হচ্ছে 4 বা এটা হচ্ছে ট্যানজেন্ট অফ থেটা, তাহলে থেটা ইকুয়াল টু tan ইনভার্স 4। tan ইনভার্স 4 মানে 76 পয়েন্ট সামথিং মনে হয়। আমার কি মুখস্থ আছে, অ্যান্সার ইজ মুখস্থ আছে, এই জন্য যে গতিবিদ্যার একটা ম্যাথ এগুলো লাগে। হ্যাঁ 75.96 বা 76 বললাম আর কি, প্রায় 76। সো এই কোণটা হচ্ছে 76 ডিগ্রি, এটা হচ্ছে y ইকুয়াল টু 4x। তোমাকে যদি বলি যে y ইকুয়াল টু x, এইটা কি রকম রেখা, y ইকুয়াল টু x, তাহলে এইটারও দেখো তুমি খেয়াল করে y ইকুয়াল টু mx এর কথা তুমি চিন্তা করতে পারো। তাহলে এখানে m যেটা সেটা হয়ে গেল হচ্ছে 1 বা ট্যানজেন্ট অফ থেটা 1 বা থেটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স 1 বা 45 ডিগ্রি। ঠিক আছে, সো থেটার ভ্যালু tan ইনভার্স 1 45। তাহলে 45 ডিগ্রি যদি কোনো কোণ করে একটা হচ্ছে রেখা আঁকাই, সেটা হবে y ইকুয়াল টু x। এগুলা তো সোজা, একটা কঠিন কিছু দেন। ধরো যে y ইকুয়াল টু মাইনাস 3x বললাম, y ইকুয়াল টু মাইনাস 3x। হ্যাঁ, এবার তোমাকে বের করতে হবে যে এটার গ্রাফটা কিরকম হবে। এখন আসো সোজা, তাহলে m এর ভ্যালু হচ্ছে -3, তাহলে থেটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স -3। ক্যালকুলেটরে বসাও, দেখো কত আসে। -71.57 ডিগ্রি। এই মাইনাস বলতে কি বোঝায়? মাইনাস মানে কি? নেগেটিভ, নেগেটিভ অ্যাঙ্গেল এটা, তাই না? এটা একটা নেগেটিভ অ্যাঙ্গেল। আচ্ছা লেখো, ক্লকওয়াইজ যদি থাকে তাহলে সেটা হবে নেগেটিভ অ্যাঙ্গেল, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি থাকে সেটা হয় হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। কিভাবে বুঝবো? দেখাই আছে, দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? পজিটিভ অ্যাঙ্গেল। এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, পজিটিভ অ্যাঙ্গেল। ক্লকওয়াইজ হলে হবে হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। বসাও একটা নেগেটিভ, ধরো যেখানে মাইনাস কত, -71.57, মোটামুটি এরকম কিছু একটা হবে। এটা ইকুয়াল টু y ইকুয়াল টু -3x, আর এই কোণটা হচ্ছে -71.57। বুঝছো? দেখো কঠিন কিছু না, একদম সোজা জিনিস। মাইনাস y ইকুয়াল টু -3x। এগুলো আমাদের কোন কোন চ্যাপ্টারের কাজে লাগবে? চ্যাপ্টার 2, 3, 4, 5, 6 এ লাগবে না, না 5 একটু লাগবে, 6 এ লাগবে না, 8 এ লাগবে, 9 এ লাগবে। বুঝছো? ফার্স্ট পেপারের কথা বললাম। সেকেন্ড পেপারেও লাগবে, কিন্তু এত লাগবে না। ফার্স্ট পেপারে অনেকগুলো চ্যাপ্টার এগুলো লাগবে। তোলা হয়ে গেলে এবং বোঝা হয়ে গেলে ক্লিয়ার অ্যান্ড ডান বলো। আমাদের কিছু সময় আছে, আমি আজকে সরলরেখা নিয়েই থাকবো, ঠিক আছে? বক্ররেখায় ঢোকা যাবে না, সময় হবে না। তোমাদের আজকের ক্লাস এবং পরশু দিনের ক্লাস, মানে হচ্ছে মঙ্গলবারের ক্লাসের পরে বুধবারে কিন্তু একটা এক্সাম আছে। তোমরা কি টপার ওয়ানে দেখতেছো যে কোথায় কি আছে? তোমরা নিয়ে যাই, এই যারা এখনো টপার ওয়ানে দেখো নাই কোথায় কি আছে, হ্যাঁ দেখে নিবা। দেখো এই যে তোমাদের রুটিনে খেয়াল করে দেখবা, আজকে কি বার? আজকে দেখো একটা ক্লাস ছিল, এই যে আজকের ক্লাস, এটা আমার টাইমে দেখাচ্ছে, আমি তো লন্ডনে আছি এখন। হ্যাঁ, এই দেখো ফান্ডামেন্টাল পাথ প্রস্তুতি 1। সো তোমাদেরও দেখাবে, রুটিন কিন্তু করা আছে, এই যে লাইভ আছে। যদিও এটা ওয়াচ নাও বাটনটা এখনো ফাংশনিং না, মানে আমরা ভিতরে লাইভ করতেছি না, কিছুদিনের মধ্যে আমরা ভিতরেই লাইভ করব। সো তখন থাকবে। সো যারা জানো না যে এটা আমরা রিসেন্টলি 1 মাস হলো লঞ্চ করছি, প্রায় 1 মাস, বেশি দিন হয়নি। পরশু দিন দেখা একটা ক্লাস আছে,
এই দেখো পরশুদিন একটা ক্লাস আছে একই সময়ে, ঠিক আছে? আমার এখানে দুপুর 2টা, তোমাদের এখানে সন্ধ্যা 7টা। তারপরের দিন একটা এক্সাম আছে 2টা ক্লাসে, মানে আমাদের কোর্স স্ট্রাকচারটা কিরকম কিন্তু এরকমই, 2টা করে ক্লাস হবে, একটা করে এক্সাম হবে, 2টা ক্লাস শেষে একটা এক্সাম, হ্যাঁ? এবং এটা তোমরা 5 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে দিতে পারবা। আমি বলে দিব তোমাদের কেমনে কি দিতে হবে, ঠিক আছে? আর আমি যদি তোমাদের কোর্সে যাই, এই যে এটা খেয়াল করে দেখবা, এই যে লাইভ ক্লাস আজকে আসার পরে আজকের ক্লাসটা এখানে আপলোড হয়ে থাকবে। আর এই যে গাইডলাইনটা যেটা আছে, প্রথম দিনের গাইডলাইনটা, এটা অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? এ দেখো, প্লে করলে প্লে হয়ে যাবে, এই যে এখানে প্লে করলে প্লে হবে। সো বেসিক্যালি এইচএসসি লাইফের পড়াশোনা, বুঝছো? সো গাইডলাইনটা যারা দেখো নাই, তোমার এই টপারনের ভিতর থেকে দেখতে পারবা। কিছুদিন পরে 1-2 মাস টাইম দাও আমাদের এখানে অ্যাপ চলে আসবে, সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপে তোমরা ক্লাসও করতে পারবা, সব কিছু দেখতে পারবা। আর তোমরা চাইলে এক্সাম কিন্তু টেস্টিফাইড অ্যান্ড্রয়েড অ্যাপ থেকেও দিতে পারবা। এক্সাম দেখো এখানে, এক্সাম আপলোড হয়নি, আপলোড হলে এখানে চলে আসবে, ঠিক আছে? তারপরে কোর্সের স্লাইড, আজকের ক্লাসের স্লাইড কিন্তু এখানে থাকবে, ঠিক আছে? গাইডলাইনে কোনো স্লাইড হয় না আর কি, কারণ আমি দেই নেই গাইডলাইনের আবার স্লাইড কিসের। তো বুঝছো, এরকম করে থাকবে আর কি। আর তোমাদের সাইকেলগুলো অবশ্যই এখানেই আছে, মানে এখান থেকে তোমরা সাইকেলগুলো এনরোলও করতে পারবা, এখান থেকেই সব করতে পারবা, এখান থেকে ক্লাস দেখতে পারবা, সব কিছু এখানে থাকবে। এক্সামগুলোও মানে এটা যেভাবে চলবে সাইকেলগুলো একই রকমভাবেই চলবে। সো যারা এখনও টপারনে যাও নাই, কি করবা, toparon.com গিয়ে তারপর যে টপফ্লিক্স দেখবা, টপফ্লিক্স নেটফ্লিক্সের মতো টপফ্লিক্স, এখান থেকে সব ক্লাস দেখতে পারবা। এখানে গিয়ে হচ্ছে তোমার ক্লাসটা, মানে তোমার এই কোর্সটা, আজকের এই কোর্সটা ফান্ডামেন্টালস তো ফ্রি, কোর্সটা গিয়ে জাস্ট এনরোল করে নিবা, তাহলে তোমার জন্য এটা অ্যাভেলেবেল হয়ে থাকবে টপফ্লিক্সের ভিতরে, তুমি ঢুকলেই দেখতে পারবা যা আছে, বুঝছো? সো আমি একটু দেখা দিলাম, ভালো জিনিস মনে পড়ছে কারণ অনেকে তোমরা জানো না, দেখা দিলাম। চলো এখন আসো, আরও কথা আছে সুন্দর সুন্দর, খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাপার আছে। তাহলে আমরা এক রকমের দেখলাম, ঠিক আছে? এখন দিন দুনিয়ার সব রেখা তো আর এরকম না যে 0 0 দিয়ে যাবে, সব রেখা কি এরকম যে 0 0 দিয়ে যাবে? অ্যান্সার ইজ না, যাবে না। তো তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি জানি তোমরা অনেকে এগুলো জানো, তবু আমি জাস্ট দ্রুত একটু দেখাই দিই, কারণ নতুন কিছু শেখার আছে এখানে অনেক, বুঝছো? চলো, সো দিন দুনিয়ার অনেক রেখা আছে, যারা মনে করো, আমি এটা আঁকাই ভাবে, চলো, যারা মনে করো এইরকম, ঠিক আছে? 0 0 দিয়ে যায় নাই, 0 0 দিয়ে যায় নাই। আমার কনসার্ন হচ্ছে এতটুকু রেখাংশ নিয়ে। সো আমি যেটা করব সেটা হচ্ছে এগুলাকে একটু কাট করে দিব, ধরো যে এগুলাকে কাট করলাম, দেখতেও সুন্দর লাগছে, ঠিক আছে? তাহলে এইটা খেয়াল করে দেখো, এইটা 0 0 তো ছেদ করে নাই, কিন্তু এটা একটা জায়গায় ছেদ করেছে। ধরে নাও এটা হচ্ছে সি বিন্দু, সরি মানে এটা হচ্ছে সি, বা এইভাবে লিখি, এটা হচ্ছে সি অংশ। তাহলে এই বিন্দুটা কি হলো? এই বিন্দুটা হবে হচ্ছে এক্স এর স্থানাঙ্ক কত? 0, ওয়াই এর স্থানাঙ্ক সি, 0 সি। এই বিন্দুটা হচ্ছে 0 সি, এবং এইখানে এর উপরে আরেকটা যে কোনো একটা বিন্দু আমরা ধরবো, লেটস সে এটা হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে? এক্স ওয়াই। এখন কথা হচ্ছে, আমি যদি ঢালের কথা চিন্তা করতে চাই যে এটা ঢাল কত, তাহলে আমাকে কি দেখতে হবে? আমাকে দেখতে হবে যে এই রেখাটা আসলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করেছে। তো তুমি খেয়াল করে দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ, এটা কিন্তু এই যে এই কোণটা থিটা, তাই না? এই কোণটা, এই দেখতে কি ছোট লাগতেছে? আমি একটু বড় করি, সরি বড় হবে না, আচ্ছা যাই হোক, এটা থিটা, হ্যাঁ, এটা হচ্ছে কোণ থিটা। কথা হচ্ছে এইখানে তো কিছু হইলো না, তাহলে কেমনি কি? এটারও সহজ অ্যান্সার আছে, যে ঠিক আছে তুমি যদি এখানে একটা রেখা চিন্তা করো 0 সি থেকে এই বরাবর, এক্স অক্ষ বরাবর, তাহলে এই কোণ আর এই কোণ সমান থাকবে। কেন? কারণ এটা হচ্ছে অনুরূপ কোণ হয়ে গেল, এটা অনুরূপ কোণ, দ্যাটস ওয়াই এই কোণটা হবে থিটা। সো দেখো ম্যাথমেটিক্যালি কি ছিল, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিক কোণটা এই বরাবর সাথে যে কোণ সেটা বের হয়ে গেছে। সো এই কোণ আর এই কোণ সমান।
এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ত্রিভুজের মতো চিন্তা করব। তো ত্রিভুজের মতো চিন্তা করার পরে একটু আগে যা চিন্তা করছি তাই, ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সাবধানে, খুবই সহজ জিনিস কিন্তু। লম্ব কত? লম্ব কিন্তু পুরোপুরি ওয়াই এর সমান না। ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে পুরোপুরি এটা, বুঝছো? এটা পুরোপুরি ওয়াই, কিন্তু আমার তো লাগবে এতটুকু। এতটুকু কত? এতটুকু হচ্ছে সি। তাহলে এতটুকু হচ্ছে, দেখো যদি এভাবে একাই, এতটুকু হচ্ছে পুরো ওয়াই থেকে সি বাদ দিব, তাহলে এটা হচ্ছে ওয়াই মাইনাস। তাহলে লম্ব হচ্ছে ওয়াই মাইনাস সি ডিভাইড বাই ভূমি কোনটা? ভূমি হচ্ছে এই যে এক্স এর সমানে, কিন্তু ভূমি এই বরাবর এক্সই গেছে, তাহলে এক্স এর সমানই হচ্ছে ভূমির সমান। তাহলে এটা হচ্ছে এক্স। ট্যানজেন্ট অফ থেটা মানে কিন্তু এম, তাহলে ওয়াই মাইনাস সি বাই এক্স, বা এম এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, বা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। শেষ। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, বুঝছো? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওকে, এই তো হয়ে গেছে। আর কি লাগে? আর কিছু লাগে না। সো এইটা হচ্ছে এমন একটা রেখা যেটা কি করেছে, খেয়াল করো, এটার বৈশিষ্ট্য বুঝতে হবে কিন্তু ইকুয়েশন দেখে। এইটা এমন একটা রেখা যেটা ওয়াই অক্ষকে সি পোর্শনে কেটেছে। ওয়াই অক্ষকে কাট করেছে, তাই না? এখানে সি পোর্শনে, সি অংশে কেটেছে। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সো এটা প্লাস সি হলে খেয়াল করে দেখো, আর এইখানে আমি যদি জাস্ট একটু দ্রুত ফটাফট লিখে দেই, ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু এম। হ্যাঁ, আচ্ছা, এটা তো এম এক্স প্লাস সি হলো। যদি এমন হইতো যে ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি যদি হইতো, ডিফারেন্সটা কোথায়? মাইনাসে। খেয়াল করে দেখো, প্লাস সি হলে ওয়াই অক্ষের পজিটিভ অংশ কাটবে। প্লাস সি হলে ওয়াই অক্ষের পজিটিভ অংশ কাটবে। তাহলে মাইনাস সি হলে কি হবে? দেখে বোঝা উচিত টেকনিকটা। মাইনাস হলে নেগেটিভ অংশ কাটবে, সহজ কথা। সো নেগেটিভ অংশ কাটলে কেমন হওয়া উচিত? হওয়া উচিত হচ্ছে এমন কিছু। এই যে নেগেটিভ অংশ কাটলো, মাইনাস সি, আর এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস। ওকে, এই তো হয়ে গেছে। আর কি লাগে? আর তেমন কিছু লাগে না ফিজিক্সে, সত্যি আর তেমন কিছু লাগে না। ফিজিক্স এতটুকুই লাগে ম্যাথের জন্য, মানে সরলরেখার জন্য। কিন্তু আমি একটু জাস্ট কয়েকটা জিনিস একটু খেয়াল করাবো, যে যেন আসলে জিনিসটা তোমাদের মনে থাকে অনেক বেশি। সো খেয়াল করো, ধরে নাও যে আমরা সমান্তরাল কয়েকটা রেখা আঁকাই। হ্যাঁ, সমান্তরাল কয়েকটা রেখা, বেশিক্ষণ লাগবে না, এই 7 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি তোমাদের 8:30তেই ছেড়ে দিব, প্যারা নাই। সমান্তরাল কয়েকটা রেখা আঁকাবো। সো এইটা একটা রেখা, এইটার সমান্তরাল এইটা আরেকটা রেখা, এইটার সমান্তরাল এইটা আরেকটা, এইটা আরেকটা রেখা। আমি তিনটার কালার চেঞ্জ করে দিই, চলো। এটা পিঙ্ক থাকুক, এটা রেড করে দিই, আর এটা গ্রিন করে দিই। ওকে, তিনটা রেখা সমান্তরাল। ওকে, খেয়াল করে দেখো, এখানে দেখেই বুঝতে হবে কোনটার শেপ কিরকম।
এইখানে এটা এটা কত, এটা হচ্ছে লাইক এক্স, এটা ওয়াই। এখন প্রথম কথা, তিনটার ঢাল সমান কিনা এটা চেক দাও। এই যে এই কোণটা আর এই যে এই কোণটা, যদি এগুলা সমান্তরাল রেখা হয়, তাহলে এটা যদি ধরো থিটা 3 ধরি, এটা যদি ধরো থিটা 2 ধরি, এটা যদি থিটা 1 ধরি, তাহলে থিটা 1 দেখে বোঝা যাচ্ছে তাই না, ইকুয়াল টু থিটা 2 থিটা 3, এটা তো দেখলাম। আর এটার অ্যাকচুয়াল রিজন কি, কারণ এগুলা হচ্ছে অনুরূপ কোণ। ছোটবেলায় পড়েছ অনুরূপ, একান্তর, বিপ্রতীপ, তাই না? অনুরূপ কোণ, এই কারণে সমান সমান। তাহলে এটাকে আমরা থিটা বলি। সবার থিটা যদি সমান হয়, সবার থিটা যদি সমান হয়, তাহলে ট্যানজেন্ট অফ থিটা 1, ট্যানজেন্ট অফ থিটা 2, ট্যানজেন্ট অফ থিটা 3 কি হবে? ইকুয়াল ইকুয়াল হবে, এম এর সমান হবে। ইকুয়াল ইকুয়াল হবে, হ্যাঁ, এম এর সমান হবে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের প্রত্যেকটা রেখারই ঢাল সেম। তাহলে সমান্তরাল রেখা হলে আমরা বলতে পারি এখানেই m1 ইকুয়াল টু m2 ইকুয়াল টু m3 ইকুয়াল টু m। রেখার ঢাল সমান থাকে, ঢাল সমান। এখন ইকুয়েশনগুলো যদি আমরা একটু মনে করি কি কি ছিল, ধরে নাও এটা হচ্ছে, কোন কালারে যাব, এটাতে যাই, শুধু সি, এটা ধরে নাও মাইনাস সি। তাহলে অবশ্যই ইকুয়েশনগুলো লেখা যাবে। এটা মূল বিন্দুগামী, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে y ইকুয়াল টু mx, এটা প্লাস সি, তাহলে mx প্লাস সি, এটা হচ্ছে y ইকুয়াল টু mx মাইনাস সি। সো সমান্তরাল রেখা হলে ঢাল সমান থাকে। ওকে, লম্ব হলে কি হবে তো দেখা দরকার, কিন্তু এটা এখন দেখবো না, একটু পরে দেখব। লম্ব হলে কি হচ্ছে এটাও দেখা দরকার, লেখো আরো। আচ্ছা, তোমাকে মনে করলো, বলা হলো যে, তোমাকে জিজ্ঞেস করলো টয়েস এক্স প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0 এর ঢাল কত? আমাদের কিন্তু ঢাল বের করা লাগবে বিভিন্ন জায়গায়। টয়েস এক্স প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0 এর ঢাল কত? তাহলে এটা ঢাল কেমনে বের করব? সো ঢাল বের করার জন্য আমার শেপ কি? আমার শেপ হচ্ছে এটা, y ইকুয়াল টু mx প্লাস c, তাই না? y ইকুয়াল টু mx প্লাস c হচ্ছে শেপ, রাইট? আর এখান থেকে আমরা বলতে পারি যে এই এমটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ঢাল। তাহলে আমাকে টার্গেট হচ্ছে, আমার টার্গেট হচ্ছে এটাকে এখানে, এইটাকে এই শেপে নিয়ে যাইতে হবে। এই শেপে যখন তুমি নিয়ে যাবা, তখন খেয়াল করে দেখো, এক্স এর একটা সহগ আছে, ওটা থাকুক, কিন্তু ওয়াই এর সহগ যেটা 0, ওয়াই এর সহগ কিন্তু এখানে কত? 0। এই 0 কেন বলছি, 1। ওয়াই এর সহগ এখানে 1 না, সো আমাকে ওয়াই এর সহগ 1 নিয়ে আসতে হবে। এখানে দেখো ওয়াই এর একটা সহগ আছে, 3 আছে। সো এইটাকে আমাদের টার্গেট এটা, আমরা এটা করব, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে জেনারেলাইজ ভাবে একটু পড়াই দিই, যেন যে কোনো ভুগি ঝুঁকি যাই থাকুক পারা যায়। ধরো যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই শেপ যদি থাকে, এটাকে ওই শেপে নিয়ে যেতে হবে। তাহলে ওয়াইকে এক পাশে রাখতে হবে, তাই না? ওয়াইকে এক পাশে রাখতে হবে। তাহলে ওয়াইকে আগে এক পাশে রাখি, এক্সটাকে ওই পাশে নিয়ে যায়। তাহলে বি ওয়াই ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস সি, বা ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি। হলো না? হলো তো? দেখো ওয়াইকে এক পাশে রাখছি, এবং ওয়াইকে এক পাশে রাখার পরে এখানে ওয়াইয়ের সহগ কত? খেয়াল করে দেখো, ওয়াইয়ের সহগ এখানে 1।
ওকে, আর এখানে এই যে এই ব্যাটা হচ্ছে আমাদের এম। বুঝছো? ওয়াই কর্টা এম এক্স প্লাস সি। আচ্ছা, এখানে প্লাস সি এর জায়গায় যদি মাইনাস কিছু একটা, এটা কনস্ট্যান্ট। এইটা কি? এই দেখো, এটা নিয়ে আবার কেউ কনফিউজড হয় না, এটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট পোর্শন আর কি, কনস্ট্যান্টের জন্য সি ইউজ করে আর কি, কনস্ট্যান্ট পোর্শন। সো এখানে কনস্ট্যান্ট পোর্শন কোনটা? এখানে কনস্ট্যান্ট পোর্শন হচ্ছে এইটা, এই যে এইটা। তাহলে এম এর ভ্যালু কত হলো? ঢাল। সুতরাং ঢাল হচ্ছে মাইনাস এ বাই বি। কথা হচ্ছে পরীক্ষার হলে যখন আসবে, এটা ম্যাথেও আসবে, হ্যাঁ এটা ম্যাথেও লাগবে, ফিজিক্সও কিছু জায়গায় লাগবে। পরীক্ষার হলে যখন আসবে তখন তুমি এটা চিন্তা করবে, এত কিছু অ্যান্সার ইজ না, আমরা এত চিন্তা করব না। আমরা মনে রাখবো কিভাবে? দেখো সহজে মনে রাখা যায়। এ কি ভাই? এ হচ্ছে কি ছিল? দেখো, এ হচ্ছে এক্স এর সহগ ছিল, এ হচ্ছে এক্স এর সহগ, তাহলে মাইনাস অফ এ হচ্ছে এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই কিসের সহগ, সরি বি কিসের সহগ? বি হচ্ছে ওয়াই এর সহগ, তাহলে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এটা করলেই ঢাল বের হয়ে চলে আসবে। মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এটা শর্টে তোমার ইজিলি ঢাল বের করে দিবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো তুমি এখানে যেটা আছে, সুতরাং টয়েস এক্স প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল টু 0 এর ঢাল চোখের পলকে বের করতে পারবা। মাইনাস দিবে একটা, তারপরে এক্স এর সহগ কত? 2, ওয়াই এর সহগ কত? 3, হয়ে গেল। এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ কত? 3। তোমাকে যদি বলে, আচ্ছা দেখি এটা কয়জন পারে, তোমাকে যদি বলে এরকম 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা কে পারে? এটার ঢাল কত বলো? বলো বলো, কি করবা? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। আরেক মিনিট লাগবে ক্লাসে, হ্যাঁ। মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ কত? 3, কিন্তু ওয়াই এর কোনো সহগ নাই, 0, মানে ইনফিনিটি। আর এটা ট্যানজেন্ট অফ 90 এর সমান, ট্যানজেন্ট অফ 90 অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। তাহলে এই যে গ্রাফটা হবে, এটার যে গ্রাফ হবে, এটার কোণ যেটা এক্স অক্ষের সাথে কোণ হচ্ছে তোমার হচ্ছে 90 ডিগ্রি। সো এরকম কিছু একটা হবে, এই হচ্ছে 90 ডিগ্রি, বুঝছো? 90, আর এইটা 3x মাইনাস 2 বললাম আর কি, 0। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা দেখব যে সরল রেখা যদি দুইটা পরস্পর লম্ব হয়, একদম লম্ব, সেক্ষেত্রে কি বলা যায়। সমান্তরাল হলে একদম সমান সমান হচ্ছে ঢাল, লম্ব হলে কি হবে সেটা আমরা দেখব। আর তার পরবর্তী দিনে তোমাদের প্রথম এক্সাম থাকবে এই দুইটা ক্লাসের উপরে, ঠিক আছে? তো আজকের ক্লাসের জন্য ধন্যবাদ। যদি কোনো ডাউট থাকে টপারনা দিতে পারবা, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সাইকেল 1-এর, সেটাতে দিতে পারবা ডাউটগুলো, ঠিক আছে? তাহলে হবে। ওকে, থ্যাংক ইউ তাহলে সবার।